প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। আজকের গ্যালারিটা আসলে একটু উত্তেজনায় ঠাসা হওয়ার কথা, শুধুমাত্র বাংলাদেশের সুপার 4-এর এশিয়া কাপের সম্ভাবনা বাঁচিয়ে রাখার ব্যাপারগুলো নিয়ে আলোচনার জন্য আজকে আমরা বসি নিয়ে এই স্টুডিওতে। এখানে যে দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তারা একজন হচ্ছেন সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত, আরেকজন পাখির চোখে তাকিয়ে আছে নির্বাচনটা কেমন করছে। আপনি দেবব্রত পাল, সাবেক সাধারণ সম্পাদক কোয়াব, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। একইভাবে সেকেন্দার আলী, সিনিয়র ক্রীড়া সাংবাদিক, আপনাকেও স্বাগত। দেবুদা, ক্যাটাগরি সিতে আপনি হয়তোবা ইলেকশন করবেন। আসলে এত বড় প্রেক্ষিতে ক্রিকেট নিয়ে আলোচনা আপনার কাছে আসতে হচ্ছে, কারণ সরাসরি ইম্প্যাক্টটা আপনি বুঝতে পারছেন যে মাঠের খেলার সঙ্গে সঙ্গে টেবিলের ভোটের যে খেলাটা, এটার ইম্প্যাক্ট, এটার উত্তাপটা আপনি নেওয়ার মতো মানে নিচ্ছেন, এখন অ্যাবজর্ভ করছেন। আসলে ক্যাটাগরি সিতে আপনি যেহেতু নির্বাচনটা করছেন, আমাদের ট্যাগলাইনটা খুব সুন্দর আজকে, কাউন্সিলরশিপ নিয়ে আসলে ইঁদুর বেড়াল দৌড় হচ্ছে একটা বিসিবিতে। আপনি কি সে দৌড়ে সামিল হয়েছেন? কেমন করে একটু যদি বলেন। না, আমি ইঁদুর বিড়াল দুইটা কোনোটাতেই কিন্তু আমি নিজেকে কখনোই সম্পৃক্ত করিনি। আমি কিন্তু কাউন্সিলর আজকে নতুন না। আমি কিন্তু আফটার মাই ক্রিকেট কেরিয়ার 2006-এর পর থেকে দেখবেন যে আমি ক্রিকেট বোর্ডের কাউন্সিলর, এবং আমি যেহেতু প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, সেই অনুযায়ী কিন্তু একটা সম্পৃক্ততা আমাদের থাকেই। বিকজ ক্যাটাগরি 3-এ যারাই এসেছেন তারাই কিন্তু আমাদের ক্রিকেটার ছিলেন। সো ওই হেতু আমার একটা সম্পৃক্ততা আগেও ছিল, এখনও কিন্তু আছে। তো এই বছর হয়তো সম্পৃক্ততা একটু ভিন্ন রকম হচ্ছে, বিকজ আমি ভোটিংটা ঠিক মতো হচ্ছে সে কারণে। না, ক্যাটাগরি 3-এ কিন্তু আমি নির্বাচন করছি। হ্যাঁ, এটা কিন্তু ফর শিওর। ইতিমধ্যেও কিন্তু আমি ঘোষণাও দিয়েছি যে ক্যাটাগরি 3 থেকে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করব। এবং নির্বাচনটা এখন আপনি যেটা বলছেন যে কাউন্সিলরশিপ আপনার, হ্যাঁ, আমরা ক্যাটাগরি 3 ছাড়া আপনার ক্যাটাগরি 1 এবং 2 জেলা বিভাগ এবং ক্লাবগুলোতে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। তো এগুলো কিন্তু আসলে ক্রিকেটের জন্য আমরা যে নেতিবাচক নিউজ যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয়। এই নেতিবাচক নিউজের ব্যাপারটাই আমরা নিউজম্যানের কাছ থেকে জানতে চাই যে গত পরশু দিন ঠিক ক্লাব কাউন্সিলর একজন অ্যাবডাক্টেড হয়েছিলেন কয়েক ঘন্টার জন্য। একটা শুনানি অনুষ্ঠানে তাকে হাজির হতে দেওয়া হয়নি। 4টা ক্লাবের তিনি ওনারশিপ বা কেয়ারটেকারের ভূমিকায় ছিলেন। তারপরে শুনানিতে হাজির না হওয়ার পর এটা নিয়ে একটা লঙ্কা কাণ্ড ঘটেছে। আমি কাউন্সিলর তানভীরের কথা বলছি, যিনি অনেক কারণেই তার নামে অনেক আলোচনা সমালোচনা আছে। এই কয়েক ঘন্টার জন্য তার গায়েব হয়ে যাওয়াটাকে কিভাবে দেখছেন? দেখুন, অনেক সমালোচনা বা দুর্নীতি অপনীতি যেটাই বলেন না কেন, তার এগুলি থাকতে পারে, সেটা হলো একটা পার্ট। কিন্তু এখানকার যে পার্টটা, উনি গিয়েছিলেন যে ক্লাবের দাবি নিয়ে, যে তার ক্লাব 4টা ক্লাব, সেটা হলো একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেই ট্রাইব্যুনালে তিনি উপস্থিত থাকবেন এবং তার দাবিটা তিনি পেশ করবেন। কিন্তু তার যে যৌক্তিক দাবি, তার যে অধিকার, সেই অধিকার আপনি হরণ করতে পারেন না। যে বা যারাই অধিকার হরণ করার জন্য তাকে তুলে নিয়ে গিয়েছিল, তারা রাষ্ট্রীয়ভাবে যেন অপরাধ করেছেন, তেমনি আপনার বাংলাদেশ ক্রিকেটের পরিবেশটাকে কলুষিত করেছেন। এই কাজটা সঙ্গে যারা জড়িত, আমি মনে করি তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত। কথা হচ্ছে, এটা তো আপনি আইনের আশ্রয় নেননি। যাকে তুলে নিয়ে যাওয়া হলো, তিনি কিন্তু কোনো পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করেননি, কোনো মামলা হয়নি, কোনো আমরা ওই যে ফুটেজটা দেখতে পাচ্ছি আর কি, ফুটেজটা খুবই স্বাভাবিক যে নাভানা টাওয়ার থেকে তাকে টানতে টানতে নিচে নামিয়ে নেওয়া হয়েছে। এখানে এমন একজন মানুষকে আমরা দেখতে পাচ্ছি মাস্কের পেছনে, তিনি হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান ইন্টারিমের ইয়ের মধ্যে আছেন। তিনি হেঁটে চলে যাচ্ছেন, পেছনে তানভীর। এবং তানভীর যেটা দাবি করেছেন, এই যে বোরহান পাপ্পুর কথা, যে উনি এটার সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারেন বলেই উনি বলেছেন। তো আলটিমেটলি দেবুদা, আপনি তো মানে ব্যাপারটা খুব ভালো মতোই জানেন, ওয়াকিবহালও বটে। এরকমভাবে একজন কাউন্সিলরকে নিয়ে যাওয়াটা আসলে বিসিবির নির্বাচনের উত্তাপ বাড়িয়ে দেয় না? সমালোচনাটা আমরা টাইম কোর্ট, তারপরে ছিল আপনার সময়ের যে ব্যাপারটা আছে, 2:43 যখন মানে এটা কোনো ফ্যাব্রিকেটেড না, আমরা অনেক জায়গায় তথ্য তালাশ করে এই ফুটেজটা বের করতে পেরেছি। ওই যে দেখছেন ধাক্কাতে ধাক্কাতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো আলটিমেটলি এটা আসলে কতটুকু ভালো বার্তা? শুনেন, ক্রিকেট বোর্ডের নির্বাচন হবে, উত্তাপ ছড়াবে। হ্যাঁ, উত্তাপটা অবশ্যই ইতিবাচক হওয়া উচিত, একটা উৎসব মুখর পরিবেশে ক্রিকেট বোর্ডের নির্বাচন হওয়া উচিত। বাট আমরা যে ফুটেজটা দেখতে পাচ্ছি, এই নিউজটা আমি 2 দিন আগে মনে হয় দেখেছি। হ্যাঁ, পাবলিশ হয়েছে আপনাদের চ্যানেলেই মনে হয় দেখেছি, আপনাদের চ্যানেলে এবং আরেকটা চ্যানেলেও দেখেছি। সো এগুলো তো কখনোই কাঙ্ক্ষিত না। সিকান্দার ভাই যেটা বললেন যে এই ধরনের ঘটনা রাষ্ট্রীয় আইনে অবশ্যই বিচার হওয়া উচিত, এবং এটার সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকেও অনুসন্ধান করা উচিত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তানভীরের
বিরুদ্ধে অভিযোগটা আনা হয়েছে, আমরা যদি একটা নৈর্ব্যক্তিক জায়গা থেকে দেখি যে ক্লাব অফিসিয়াল, ক্লাবের ওনার কারা হয়, সামাজিকভাবে কিংবা আমরা একজন সংগঠক হিসেবেও যদি আমরা তানভীরকে দেখি, এই তানভীরের ক্লাবগুলোই কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি, যে আমরা বিভিন্ন পত্রপত্রিকাও দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি যে তানভীরের কি সেই অবস্থান আছে যে সে 4টা ক্লাবের ওনারশিপ হওয়ার মতো। প্রথমত আমি কিন্তু কখনোই এই ফুটেজ এবং এই ঘটনাকে কখনোই সমর্থন করি না, এটার অবশ্যই বিচার হওয়া উচিত, কিন্তু সেই সঙ্গে আপনাকে বিচার, এই যে কলুষিত অধ্যায়টা, এটা কিন্তু অনেক দিন যাবৎ হয়ে আসছে। কাজেই এই যে তানভীরের বিরুদ্ধে কিন্তু অনেক ধরনের অভিযোগ কিন্তু রয়েছে, আমরা সেইগুলো কিন্তু জানি। হয়তো পরিবর্তিত পরিস্থিতিতে তিনি নিজেকেও পরিবর্তন করেছেন, তার মানে কিন্তু আমরা একটু দেখে আসি তানভীর কি বলেছেন এই অ্যাবডাকশনের পরে। ইন্টারভিউ তাকে অ্যাপ্রোচ করেছিল। তো আমি দুপুরবেলা নাবানা টাওয়ারে গেছি, তো ওই সময় হচ্ছে যে 14-15 জন লোক ঢুকছে, ঢুকে আমাকে বলতেছে চলেন আপনার সাথে কথা আছে। আমি বললাম যে আপনি এই জায়গায় কথা বলেন আমার সাথে। পরে ওনারা হচ্ছে যে আমাকে নিয়ে গেল তিতুমির কলেজের আপনার সেকেন্ড গেটে একটা পরিত্যক্ত রুমে নিয়ে প্রায় 1 ঘন্টার মতো আটকে রাখছে আর কি। এটা সেকেন্ডারি, আপনি তো ইনভেস্টিগেশনের একটা পার্টে ছিলেন এইটার ব্যাপারে, আসলে আপনার ইনভেস্টিগেশনটা কি দেখেছেন আর কি, মানে কি পেয়েছেন? দেখুন, এটা যেটা বলেছেন আপনারা তো ফুটেজে দেখালেনি যে এটা বাস্তবতা কি। বাস্তবতার পরের বাস্তবতা হচ্ছে যে তাদের কমিউনিকেশন ছিল, ছিল উনি বেরিয়ে এসে পুলিশের হেফাজতে কিছু সময় ছিল এবং বেরিয়ে এসে আবার তিনি কিন্তু মিডিয়ার সঙ্গেও কথা বলেছেন। তার মানে হচ্ছে যে বিষয়টা যতটা সিরিয়াস ততটা আবার দুর্বল। এখন দেবুদা একটা কিন্তু প্রশ্ন তুলেছেন, যে প্রশ্নটা কিন্তু ভ্যালিড প্রশ্ন, একেবারেই ভ্যালিড, যে ওনার মতো একজন মানুষ 4টা ক্লাব চালাতে পারে কিনা, একটা ক্লাবের মালিক হতে পারে কিনা, 4টা ক্লাবের ওনার ব্যবসা কি, ওনার আর্থিক স্ট্যান্ড কি, সামাজিক অবস্থান কি, ওনার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ আছে, উনি ম্যাচপাত তখনও যে যারা ক্ষমতায় ছিলেন তাদের সঙ্গে সমন্বয় করে তিনি তো ওইসব 30-20 রানে অল আউট করিয়ে ম্যাচ করিয়ে এই লোকটাই তো কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তো আজকে তিনি অনেক বড় সংগঠক হয়ে গিয়েছেন। তিনি মল্লিকরা যারা ছিলেন, আগের যারা ছিলেন তাদের ক্লাব, এটা পাপন সাহেবেরও তো ক্লাব একটা, উনি তো একটা প্রেসিডেন্ট ছিলেন। তো এই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন, এখন সময়ের প্রেক্ষাপট বদলানোর সঙ্গে সঙ্গে এখানে আপনার হস্তান্তর, ক্লাবগুলি যে হস্তান্তর হয়েছে, পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছে। এখন পাওয়ার অফ অ্যাটর্নি কাকে দেওয়া হয়েছে প্রশ্ন হচ্ছে এটা। আমি যতটুকু শুনেছি লোকমান হোসেন ভুইয়াকে দেওয়া হয়েছে। লোকমান হোসেন ভুইয়া পেট্রন হিসেবে ছিলেন এবং উনি অর্থনৈতিকভাবে। আমরা একটু লোকমান হোসেন ভুইয়ার বক্তব্যটাও শুনে আসি, কারণ তার নামও চলে এসেছিল বোরহানুদ্দিন পাপুর সঙ্গে। উদয়াচল ক্লাবের কথা বলি আমি, এটা নাজমুল হাসান পাপন ছিল এটা প্রেসিডেন্ট, এটা ইকবাল রোডে একটা ক্লাব, কিন্তু এটা কিন্তু মালিকানা না। এই ধরনের তো যে 4টা ক্লাব, এটা কিন্তু মালিকানা না, একটা কমিটি আছে, কমিটি রান করে। অনেকভাবে রিকোয়েস্ট করছি, দেখেন ইলেকশন সামনে, ক্লাবগুলিও চলতে হবে, তো আপনি যে কোনোভাবে হোক এটারে মানে এত ডিটেলস না গিয়ে যেটা সত্যি সেই পক্ষে আপনার রায় দেন। মানে এই যে কাউন্সিলরশিপ নিয়ে যে দৌড়ের কথা বলছিলাম আমরা, ইঁদুর বিড়ালের, মানে এখন তো মনে হচ্ছে এই দৌড়ের মধ্যে এই যে এই ধরনের বিভৎস ঘটনাগুলো, এগুলো তো আসলে আগে দেখতাম ঢাকা প্রিমিয়ার লিগের দল বদলের সময় প্লেয়ারদেরকে হাইজ্যাক করে নিয়ে যাওয়ার মতো, এবং কাউন্সিলরশিপের এই ব্যাপারগুলোতে নতুন মাত্রা যোগ করলো কিনা। ডেফিনেটলি এগুলো কিন্তু আসলে আপনি এখন দেখতেছেন নতুন, এটার ভিডিও ফুটেজ পেয়েছেন বলে কিন্তু নতুন, কিন্তু অন্তরালে কিন্তু আরো অনেক কিছু কিন্তু থেকে যায় যেগুলো আমরা দেখতে পাই না। সো বিসিবি কিন্তু এইরকম ঘটনা কিন্তু শুধুমাত্র সমাজে উদ্বেগ না, কাউন্সিলরদের ভেতরে কিন্তু উদ্বেগ ছড়াবে। আলোকপাত করার চেষ্টা করেছিলেন যে এটা ভয় ভীতি আরো বেশি মানসিকভাবে প্রযুক্ত। এটা কিন্তু আপনার শুনেন, সবকিছুর পর কিন্তু কাউন্সিলরদের ভেতর তো একটা আতঙ্ক ছড়াবেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের রেপুটেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা মাঠের পারফরমেন্স নিয়ে কথা বলি, মাঠের বাইরে যদি এই ধরনের ঘটনা ঘটে এবং এই ধরনের সংগঠকরা যদি আমাদের ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারক পর্যায়ে থাকে, তাহলে ক্রিকেট বোর্ডের চেহারাটা তো সবার সামনেই কিন্তু অনুমিত হবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান সময়ের প্রেক্ষিতে মার্কেটিংয়ের অবস্থাটা কেমন। বাংলাদেশ ক্রিকেটে যারা পৃষ্ঠপোষকতা করছেন, স্পন্সর করছেন, এই মার্কেটের ভ্যালুসটা কিন্তু কমে যাচ্ছে। আমরা বলি যদি নৈতিক ভ্যালুজের কথা বলি কিংবা বাস্তবতার ভ্যালুর কথা বলি, সব কিন্তু কমে যাচ্ছে। কাজেই আমার মনে হয় যারা কাউন্সিলর হয়ে আসবেন তাদেরকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, মানে আপনি কি আতঙ্কিত কিনা ব্যক্তিগতভাবে এই সব দেখার পর? একটা জিনিস কি, এই ধরনের ঘটনা কিন্তু আমি আতঙ্কিত কি, বাংলাদেশ ক্রিকেটের সামগ্রিক প্রেক্ষাপট এবং বাংলাদেশ ক্রিকেটের ইমেজ, যে নেতিবাচক ইমেজ তৈরি হয় সেটা নিয়ে আমি আতঙ্কিত।
কিন্তু এ ধরনের ঘটনা কি আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক স্ট্রং, আমরা একাডেমিক্যালি যেরকম সাউন্ড অন্যান্যভাবেও কিন্তু অনেক সাউন্ড, কাজে এই ধরনের ঘটনা আমরা যারা নির্বাচন করি তাদেরকে আতঙ্কিত করবে মানে অন্যভাবে বলতে তো আবার একটা উল্টো কাউন্টার আমাদের মতো এই উল্টো ভাবটা এবং কোনটা? দীর্ঘদিনের সঙ্গে যারা আমরা জড়িত, আমরা এইসব অনাচারে কিন্তু মোটেও কিন্তু আতঙ্কিত না, আমরা এগুলাকে ওভারকাম করেই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা চাই এরকম একটি ক্রিকেট বোর্ড হবে যেখানে মেধাবী সংগঠকরাই কিন্তু আপনার ক্রিকেট বোর্ড রান করবে, যাদের একটি সুন্দর কিন্তু যারা বোর্ডে আছেন, আমরা একটু যার দিকে অভিযোগের আঙ্গুলটা একটু তার বক্তব্যটা শুনে আসার চেষ্টা করছি। হ্যালো পাপু ভাই, আসসালামু আলাইকুম। আমি একটু পরে ফোন দিই আপনাকে, আমি একটু ব্যস্ত, আমি 10 মিনিট পরে ফোন দিচ্ছি। মানে এই 10 মিনিট পরে কল ব্যাক করার কথা ছিল প্রতিনিধিকে, কিন্তু সেই কল ব্যাক গত 48 ঘন্টা 72 ঘন্টা যখন এই প্রোগ্রাম যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওঠে নাই বা অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে, যার এগেনস্টে এই অভিযোগটা। তো সেকেন্ডারি আপনার কি মনে হয় এই ধরনের করিতকর্মা যারা সংগঠক আছেন, যারা অনেক করিতকর্মা, তাদের জন্য যারা আসলে এই মানে ধরেন তামিম ইকবাল দ্বারা, কামিল ইসলাম বুলবুল দ্বারা বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তাদেরকে নিয়ে কাজ করাটা কতটুকু মানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিসিবিতে থাকবে আর কি? দেখুন, এখন যারা রয়েছেন এখানে, একজন কোনো একটা ব্যক্তির পেছনে কিন্তু একজন থাকে না, অনেক একটা সংঘবদ্ধ একটা দল থাকে। তাদের মধ্যে থেকেই যখন হবেন, কেউ থাকে টপ বস, আমরা যে এই কিন্তু মাফিয়াতন্ত্রের কথা বলছেন না, কলম কনসেপ্ট, কলম্বোতে আমরা এটা কি আসলে মাফিয়াতন্ত্রের ব্যাপার কি দেখেছি, তেমনি আপনার এখানেও কিন্তু আমরা দেখছি একই রকম। তো এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসার জন্য যে চেষ্টা করব, সেই চেষ্টাটা কিন্তু আমাদের মধ্যে খুব কম এখন যেটা হয়েছে। কারণ হচ্ছে যে আপনার পক্ষ হয়ে গেছে দুটো, একটা হচ্ছে যে আপনার একেবারেই এনএসসি সমর্থিত, আর একটা ধরেন এখান থেকে ক্লাব সমর্থিত। এই যে ক্লাব সমর্থিত এবং এনএসসি সমর্থিত, এই দুটো জায়গার মধ্যে একটা ক্ল্যাশ তৈরি করবে। সেই ক্ল্যাশ তৈরি করার জন্য এখন ভোট হচ্ছে 10টা ডিভিশনে, আর হচ্ছে ক্লাবে হচ্ছে 12টা। এখানে দুটো অ্যাহেড মানে বেশি রয়েছে। থার্ড ক্যাটাগরিতে আরেকটা রয়েছে, থার্ড ক্যাটাগরিতে যেমন দেবুদারা রয়েছে একটা আছে, কিন্তু আবার এনএসসি তো দুটো তো অটোমেটিক্যালি পাচ্ছে। এখানে ওই দুটো পাওয়ার কারণে তার 12টা হচ্ছে, ইকুয়াল হয়ে যাচ্ছে। এখন থার্ড ক্যাটাগরিতে যেহেতু ইউনিভার্সিটিগুলো তার সঙ্গে রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ একজন মানে কাউন্সিলর এখানে রয়েছেন এবং উনি প্রার্থীও একজন। তো উনি আসুক, কারণ আমরা চাই যে উনি যেহেতু এখানে ক্রিকেটের সঙ্গে ক্রিকেট খেলোয়াড়, না ওনার সঙ্গে খালেদ মাসুদ পাইলটের একটা ডুয়েল আছে আর ডুয়েল আছে। তো ওনাদের সংগঠনটা মানে হয়েছে সাংগঠনিকভাবে উনি একেবারে ছোটবেলা থেকেই বলবো যে উনি এখানে জড়িত রয়েছেন। তো সেক্ষেত্রে ওনার একটা অ্যাডভান্টেজ রয়েছে। তো উনি থাকলে যেটা হবে সেটা হচ্ছে যে ক্রিকেটীয় কার্যক্রম যে সেক্টরে উনি কাজ করেছেন, আমি যদি বলি যে ম্যাচ রেফারি, ম্যাচ ওই সেক্টরটাও যদি তিনি দেখেন, সেই সেক্টরটাকে বেটার একটা পজিশনে নেওয়ার কাজ সুযোগ পাবেন। ইভেন যদি তিনি নির্বাচিত নাও হন, আমি মনে করি এরকম যারা দীর্ঘদিন সার্ভিস দিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেটে, তাদেরকে ফেলে দেওয়া কোনোভাবেই অনুচিত। মানে আমি মনে করি তাদের মতো লোককে, দক্ষ লোককে রেখে এটাকে এগিয়ে নেওয়া উত্তম। তাহলে কারণ তার এক্সপার্টিসটা তিনি করতে পারেন, ডেলিভার করতে পারবেন। আরেকটা যেটা আপনার বললাম যে কেন আমাদের মিল হচ্ছে না, কারণ এই যে 10টা 12টা, এখন 12টা হলেও আপনার তো 12টাও ইকুয়াল হলে তো প্রেসিডেন্ট 6 মাস বা 2 বছর করে হবে না। যেটা হচ্ছে প্রেসিডেন্ট বানাতে হলে আপনার 14টা ভোট লাগবে বা 13টা ভোট লাগবে, একটা বেশি লাগবে। তো সেই 25টা ভোটের মধ্যে যদি কারো 13টা থাকে, কারো যদি 12টা থাকে, সেক্ষেত্রে আপনার ব্যালেন্স করে কেউ প্রেসিডেন্ট। এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। ধরেন আমিনুল ইসলাম বুলবুল, যেহেতু আমরা জানি এখন উনি জমা দিয়েছেন ঢাকা বিভাগে তার আবেদনপত্রটা, আমরা ধরেই নিচ্ছি তিনি আসলে পেয়েও যাবেন। সেক্ষেত্রে কি নৈতিকভাবে ওনার এখন যে বর্তমান পজিশনটা আছে এনএসসি কোটায় আসা, ওখানে থাকাটাও কি খুব মানে নৈতিকভাবে ঠিক হবে কিনা? ওনা কি তাহলে ওটা যদি উনি আবার ছেড়ে দেন, তাহলে বোর্ড সভাপতি পদটাও তো অ্যাবলিশড হয়ে যাচ্ছে। টেকনিক্যাল অ্যাসপেক্টে আপনি এগুলো খুব ভালো জানেন, কারণ জিজ্ঞেস আমি আপনাকে বলি, বলবুলাটা পরে আসি। আজকে যে সংকটগুলো আপনি দেখাচ্ছেন না, এই সংকটগুলোর মূলে কিন্তু আপনাকে যেতে হবে। এই সংকটের মূলে রয়েছে বিসিবির গঠনতন্ত্র। বিসিবির গঠনতন্ত্র এভাবেই বিভাজন করা হয়েছে ক্যাটাগরি 1, 2, 3, যা আপনাদেরকে এ ধরনের সংকটের পরিস্থিতি তৈরি করে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশ ক্রিকেট এখন যেই পর্যায়ে রয়েছে, এটা চালানো কিন্তু অত্যন্ত কঠিন। আপনি দেখেন ক্রিকেট বোর্ডের পরিচালক এবং সভাপতি সব কিন্তু ভলান্টারি সার্ভিস, এখানে কিন্তু স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কিন্তু কাজ হয়, এখানে কিন্তু আর্থিক কোনো নাই আপনার। তাহলে কেন এই যেখানে একটা ভলান্টারি সার্ভিস, এই ভলান্টারি সার্ভিসের জন্য এ ধরনের ঘটনা আমাদেরকে কেন মুখোমুখি হতে হয়? নিশ্চয়ই এটার মধ্যে অন্য কিছু রয়েছে। যারা এই চেতনা নিয়ে কাজ করেন, তারা যদি ক্রিকেট বোর্ডে আসেন, তাহলে যে বর্তমান সময়ে ক্রিকেট বোর্ডের যে সাংগঠনিক পর্যায়ে যেই রকম অবস্থান, এ থেকে যদি আপনি উত্তরণের পথে যেতে চান, গত 30 বছরে কিন্তু আপনার আমাদের ক্রিকেটটা যে জায়গায় পৌঁছানোর কথা ছিল, সে জায়গায় কিন্তু আমরা পৌঁছাতে পারিনি, বরঞ্চ আমরা কিছুটা পিছিয়েছি।
এখন যদি উত্তরণের জায়গায় নিয়ে যেতে চান তাহলে কিন্তু আপনার ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সৎ এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরকেই সামনে আসা উচিত। কাজেই ক্রিকেট বোর্ডের আমি মনে করি বর্তমান গঠনতন্ত্র, আমরা মনে করেছিলাম যে ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র 5ই আগস্টের পর পরিবর্তন হবে, আমি কারো কোনো আগ্রহই কিন্তু দেখি না। যিনি করতে গিয়েছিলেন তিনি আবার একটু আগ বাড়িয়ে অনেক কিছু যোগ বিয়োগ করে, কাজেই আপনাকে কিন্তু সমন্বয় করেই সবকিছু করতে হবে। কিন্তু আমি যে কোশ্চেনটা করেছিলাম আপনি কিন্তু ওই কোশ্চেনটা ইভেট করলেন। বুলবুল ভাইয়ের ব্যাপারটাতে আসি, আপনি যে কোশ্চেনটা করেছেন তার নৈতিকভাবে উচিত কিনা। প্রথমত আসি 5ই আগস্টের পর যেভাবে এনএসসির কাউন্সিলর করা হয়েছে সেটাই নিয়েই কিন্তু আমাদের অনেক কিছু কিন্তু ভাবা উচিত ছিল। বর্তমান পরিস্থিতি যেভাবে দাঁড়িয়েছে, কারণ বুলবুল ভাই কিন্তু কখনোই উনি আফটার হিজ ক্রিকেটিং ক্যারিয়ার হি ওয়াজ ইনভলভড উইথ আইসিসি, হ্যাঁ রাইট। তো বুলবুল ভাইয়ের কিন্তু আপনার অপরচুনিটিসগুলো কিন্তু এরকম ছিল না। আমরা যারা প্লেয়ার্স অ্যাসোসিয়েশনে কাজ করছি ক্যাটাগরি 3 এর দীর্ঘদিন, সো উনি ঢাকার সন্তান, উনি যদি ঢাকার তার একমাত্র জায়গায় কিন্তু আসলে এটা অ্যাজ এ ঢাকায় বেড়ে ওঠা এবং ঢাকার সন্তান হিসেবে আপনি যদি দেখেন এই ঢাকা বিভাগের কমিটি, ঢাকা জেলার কমিটি, এটা কিন্তু আমাদের অনেক ক্রিকেটার কিন্তু এই কমিটিগুলোতে রয়েছেন যারা কখনোই সম্পৃক্ত ছিল না। কাজেই উনি যদি এই ক্যাটাগরি থেকে আসেন ঢাকার ছেলে হিসেবে, তো আমার কাছে মনে হয় যে এটা ইতিবাচক কিছুই কিন্তু হবে। সেকেন্দার যে কোশ্চেনটা ওনাকে ছুড়ে দিয়েছিলাম আপনার কাছেও একই কোশ্চেন, মানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যেহেতু এই পরিচালক বা সভাপতি পদগুলো পরিচালিত হয়, সেখানে আমিনুল ইসলাম বুলবুলের পক্ষে কিভাবে তার জীবনমান মানে ইনট্যাক্ট রেখে এই সার্ভিসটা দেওয়া সম্ভব? কোনোভাবেই সম্ভব না। উনি প্রথমে কিন্তু এসে বলেছিলেন যে আমার সংসার চলে চাকরির পয়সা দিয়ে। যদি তাই হয়, তিনি যখন অস্ট্রেলিয়ার মতো জায়গায় থাকেন, সেখানে কোনো একজন মানুষের ইনকাম দিয়ে একেবারে খুব ভালো জীবনযাপন করা সেটা কিন্তু সম্ভব খুব কম হয়, চাকরি করে বিশেষ করে যদি হাই লেভেলে চাকরি না করেন। ওকে, আন্ডারস্ট্যান্ড, আপনার ভালো পয়সা আছে, অর্থনীতি আছে, কিন্তু বাংলাদেশে আপনি এখন কোথায় আছেন? আপনি ধরেন ইন্টারিম টাইমে এসেছেন, এই কারণে হোটেলে রাখা হয়েছে আপনাকে, যদিও এরকম অনেক ন্যারেটিভ তৈরি হয়েছে 12,000 টাকার, আলটিমেটলি ইটস রং অ্যান্ড মিথ তৈরি করা হচ্ছে তাকে, রং মেসেজ, রং কল। তো এই যে মিথ তৈরি করা, আপনার জন্য গাড়ি কিনতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, এটা তো বাংলাদেশের ক্রিকেট বোর্ডে কখনোই এটা হয়নি, এটা কখনোই হয়নি। এই প্রথম আমরা দেখলাম সবকিছু একটা করতে হচ্ছে বিকজ অফ আপনি এসেছেন অন্তর্বর্তীকালীন সময়ের জন্য। কিন্তু সেই অন্তর্বর্তীকালীন থেকে যখন আপনি পূর্ণ মেয়াদে আপনি একজন সভাপতি হবেন, তখন আপনি করবেনটা কি, আপনাকে কে বেতন দেবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তো এটা ভলেন্টিয়ার সার্ভিস, যেটা দাদা বলে প্রত্যেক ডিরেক্টর নিজের পয়সাকে, এখানে এমনও সংগঠক আছেন যারা নিজের বছরে অন্তত 2, 4, 5 কোটি 10 কোটি টাকা ক্রিকেটের পেছনে ব্যয় করেন। রাইট। তো এই যে মানুষগুলো কেউ যারা প্রফেশনাল চাকরি করে তাদের তো ডিফারেন্ট ক্যাটাগরি, তারা হচ্ছে যে এই করবেন। আর বিজনেসম্যানরা এখানে সাধারণত বেশি আসেন। মানে আসলে এটা কিভাবে সম্ভব? ছোট করে যদি না, একটু ছোট করে যদি বলি, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, হ্যাঁ অফিশিয়ালি তার একটা গাড়ি থাকবে, আমি এটাকে এটা খুবই স্বাভাবিক ভাবে দেখি না, এটা কিন্তু একান্তই স্বাভাবিক। আর এটা কিন্তু তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। উনি কিভাবে, আমরা এটা যেটা নিয়ে আলাপ করছি বা অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখি, সত্যিকার অর্থে বুলবুল ভাই ফর্মার ক্যাপ্টেন ছিলেন, আমাদের তামিম ফর্মার ক্যাপ্টেন ছিলেন, অর্থনৈতিকভাবে কিন্তু প্লেয়িং ক্যারিয়ার থেকেই কিন্তু তার অত্যন্ত সমৃদ্ধ। টু ভেরি অনেস্টলি যদি আমরা দেখি, বুলবুল দীর্ঘদিন আইসিসিতে ছিলেন। হ্যাঁ, না এটা নিয়ে কোশ্চেন হয়তো উঠতো না যদি টি-20 ইনিংসটা লাস্টিং টেস্টের মতো না হতো। না, এটা একান্তই কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার, তিনি অত্যন্ত বুঝে শুনেই কিন্তু এখানে এসেছেন। না, ব্যক্তিগত ব্যাপার হলো আমরা যেটা দেখি মাহবুবা নামের মতো লোকগুলোকেও আমরা আতশি কাছের নিচে রাখি, যার অর্থ প্রচুর। ইফতেখার রহমান মিঠুদেরও প্রচুর বিজনেস আছে, তারপরেও কিন্তু স্ক্রুটিনি সেক্ষেত্রে এই কোশ্চেনটা, হ্যাঁ সেক্ষেত্রে এই কোশ্চেনটা যেহেতু একান্তই তার পারিবারিক এবং ব্যক্তিগত ব্যাপার, হয়তোবা তার এই সামর্থ্য আছে বলে অবশ্যই থাকতে পারে তার ইনিংসকে টি-20 টেস্টে রূপান্তরিত করছেন। হ্যাঁ, আপনি যেটা বললেন যে একান্তই ব্যক্তিগত ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত আপনি একটা সীমার মধ্যে না আসছেন। যখন আপনি একটা প্রাতিষ্ঠানিকভাবে একটা সীমায় আসছেন, তখন আপনার ওইটা ব্যক্তিগত থাকবে না। আমি আমার জায়গা খুঁজে দেখব, আমার জায়গাটা বেসিক্যালি এরকম। হ্যাঁ, আমি কিন্তু অলওয়েজ আই এম ভেরি মাচ রেসপেক্টিভ টুয়ার্ডস দ্য ক্রিকেটার। আমি তামিম, হি ইজ ভেরি ক্লোজ টু মি। বুলবুল ভাই, তামিমের সঙ্গে আমার যতটুকু ক্লোজ তাতে কিন্তু বুলবুল ভাইয়ের সঙ্গে কম। কাজেই একজন ফর্মার ক্যাপ্টেন, তারা যতটুকু পর্যন্ত সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন, তাদের প্রতি উভয়ের প্রতি কিন্তু আমাদের খুব রেসপেক্টিভ থাকা উচিত, কারণ ওরা বাংলাদেশ ক্রিকেটকে অনেক বেশি দিয়েছেন। তারা এই জিনিসগুলো আমি আশা করি অবশ্যই অনুধাবন করবেন। আমরা এই তথ্যটা আমরা এগ্রিড হইতাম, কিন্তু আধুনিক ক্রিকেটে বা আধুনিক বিশ্বে আপনি ব্ল্যাঙ্ক চেক কাউকে দিতে পারেন না, তিনি যেই হন, বিশেষ করে যখন আপনি প্রতিষ্ঠান চালাতে। আর তার চেয়ে বড় কথা হচ্ছিল আমরা ক্রিকেটেই আসি, ক্রিকেটটাকে বেস করেই তো আমাদের সবকিছু করা। গতকাল বাংলাদেশ যখন জিতলো এশিয়া কাপে, আপনার কি মনে হয়
শ্রীলঙ্কার বদন্যতায় বাংলাদেশ শেষ পর্যন্ত 4 খেলতে পারবে, শেষ 4 আমরা এটা দিয়ে শেষ করতে চাই না। আপনার আশা তো রাখতেই হবে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আমরা যদি ওই পথপানে চেয়ে না থাকতাম তাইলে কিন্তু জিনিসটা সুন্দর ছিল, আমাদের সামর্থ্যের জায়গাটা তো ওই জায়গায় ছিল। এখন শ্রীলঙ্কার ম্যাচের দিকে আমাদেরকে চেয়ে থাকতে হয়েছে, সেটা আমার জন্য অত্যন্ত, আমি মনে করি অত্যন্ত বিব্রতকর অবস্থায় আছে। তবে আমি আশা করি যে বাংলাদেশ সুপার 4-এ খেলবে। সেকেন্দার, আপনি তো ক্রিকেটের এত তত্ত্ব তালাশ করেন, এই দলটার কম্বিনেশনে আসার আগে জুলিয়ান উডকে নিয়ে অনেক একটা পারসেপশন তৈরি হয়েছিল যে উনি আসার পরে খুব ছয় মারছিল বাংলাদেশ, ব্যাপারটা এমন একটা পারসেপশন তৈরি হয়ে গিয়েছিল। মানে কিন্তু এই অধুনা যে দুটো ম্যাচ গেল সেখানে তানজিদ তামিমের কিছু বিচ্ছিন্ন শট ছাড়া তো আমরা কারো কাছ থেকে কোনো শট দেখলাম না। বিকজ অফ আপনি কোনো একটা জিনিস রাতারাতি ওভারনাইট শিখতে পারবেন না, একটা যে কোনো স্কিল শিখতে হলে। এবং এই হইচইটা করাটা কতটুকু যৌক্তিক? এটা হচ্ছে আমাদের সৃষ্টি, আমরা মিডিয়া যারা আমরা থাকি তার গণমাধ্যম আমরা সৃষ্টি করি। কি আমরা কেন না বুঝি আমরা অনেক সময় বলি যে এটা ইমপ্লিমেন্ট করে ফেলবো। রাতারাতি কোনো স্কিল এক্সিকিউট করতে পারবেন না, আপনি প্রথমে লার্নিং, তারপরে এক্সিকিউশন করতে গেলে কি করবে, আপনি আগে স্কিলটা শিখলেন, সেটা ম্যাচে কিভাবে, আমরা তো ধরুন ম্যাচ খেলি, তো ম্যাচে কিভাবে স্কিলটা এক্সিকিউট করব, এটা আমরা সবসময় ওইভাবে চিন্তা করতাম। যে আমি যে অ্যাজ এ খেলোয়াড় হিসেবে আমি বলতে পারি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে, এর ক্ষেত্রে ক্রিকেটের ক্ষেত্রেও তাই, ফুটবল খেলেন সেখানেও তাই, এক্সিকিউশন আপনি রাতারাতি করতে পারেন না, বরঞ্চ আপনি নতুন স্কিল শিখলে সেটা ইমপ্লিমেন্ট করতে গেলে যেটা আপনার শেখা ছিল সেটাকে আপনি প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারবেন না, বিকজ অফ আপনি একটা নতুন শিখেছেন, সেটা ফোর্স করতে গিয়ে আপনার মিস টাইমিং হবে। যাক, আমরা প্রায় শেষের দিকে কাউন্সিলরদের দৌড়ঝাঁপের মধ্যে ক্রিকেট যে কিছুটা জায়গা করতে পারলাম, এতেই আমি বিগলিত, মানে প্রেজেন্টার হিসেবে। কারণ আরও অনেক কথা বলার ছিল এই কাউন্সিলরশিপ নিয়ে, দীর্ঘ বক্তব্য, কিন্তু ক্রিকেট মাঠে ক্রিকেটাররা ভালো না খেললে এইসব বক্তব্য অসার, একদমই অসার। কারণ চেয়ার টেবিলে যারাই বসবেন তারা হচ্ছিল মাঠে ক্রিকেটের জন্যই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে আশা করি আবারও আপনাদেরকে দেখতে পাবো। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এ পর্যন্তই। আগামী সপ্তাহে বিসিবি নির্বাচন খুব কাছে চলে আসবে, তখনকার সময়কার যা যা হবে তা আলোকপাত করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।